আজকের আমরা তড়িৎচুম্বকের পার্ট 10 এর ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা অর্থাৎ পার্ট 9 এর ক্লাসে আমরা জেনেছিলাম সুষম চুম্বক ক্ষেত্রে একটি আধানকে গতিশীল করলে তার গতিপথ কোন দিকে হয় এবং গতিপথের আকৃতি কেমন হয় সেটা জেনেছিলাম। আমরা আগের ক্লাসে প্রধানত চারটি ক্ষেত্রে বা চারটি বিশেষ ক্ষেত্রে বা চারটি বিশেষ দিকে আধানকে গতিশীল করে দেখেছিলাম গতিপথ কেমন হয়। কিরকম ছিল? আধানটিকে চুম্বক ক্ষেত্রের দিকে একবার গতিশীল করেছিলাম। না, প্রথম যে ঘটনাটা শিখেছিলাম সেটি হলো আধানটি যখন চুম্বক ক্ষেত্রে স্থির আছে তখন তার গতিপথ কেমন হয়। তারপরে জেনেছিলাম যে আধানটি চুম্বক ক্ষেত্রের দিকে গতিশীল হলে কেমন হয়। জেনেছিলাম যে চুম্বক ক্ষেত্রের দিকে গতিশীল হলে তার উপর কোনো বল ক্রিয়া করে না। কোন বল? চুম্বক বল। ফলে গতিপথটি কেমন হয়? সরল রেখা হয় এবং গতির প্রকৃতি কেমন হয়? কণাটি সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে। ঠিক একই রকম ভাবে পরের ক্ষেত্রে শিখেছিলাম যে আধানটি যদি চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের অভিমুখ যেদিকে আধানটি যদি তার বিপরীত দিকে গতিশীল হয় তখন তার গতিপথও সেই সরল রেখাই হয়, কিন্তু চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে হতে থাকে আর সমবেগেই চলতে থাকে। আর শেষে শিখেছিলাম যে একটি আধানকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল করলে তার গতিপথ কেমন হয়। শিখেছিলাম চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুড়ে দিলে গতিপথটি বৃত্তাকার হয়, আর সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, পর্যায়কাল, কম্পাঙ্ক আমরা নির্ণয় করেছিলাম আগের ক্লাসে। আজকের আমরা শিখব কি? সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার গতিপথ। সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার গতিপথ নির্ণয় করব। হ্যাঁ, এটা করেছিলাম। আজকের আমরা আধানটিকে কোন দিকে গতিশীল করব? আজকের আমরা আধানটিকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো দিকে গতিশীল করব। আগে কি ছিল? ধরো এই কালো কলমটা যদি চুম্বক ক্ষেত্রের দিক হয় এবং এটা যদি আধানের গতির অভিমুখ হয়, আধানটিকে একবার চুম্বক ক্ষেত্রে স্থির রেখেছিলাম, একবার চুম্বক ক্ষেত্রের দিকে গতিশীল করেছিলাম, একবার চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে গতিশীল করেছিলাম, আর একবার চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুঁড়ে দিয়েছিলাম। এইভাবে দিলে কি হয়েছিল? লম্বভাবে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ লম্বভাবে ছুঁড়লে আমরা দেখেছিলাম আহিত কণাটি বৃত্তাকার পথে আবর্তন করতে থাকে। আজকের এই ক্লাসে আমরা কি করব? আধানটিকে যে কোনো কোণে, ধরো এই কোণে বা এই কোণে বা এই কোণে একটা কোণ করে ছুঁড়ব। কার সঙ্গে? চুম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে। মানে ধরো আধানটি, এটা হলো চুম্বক ক্ষেত্রের অভিমুখ, সরল রেখা বা বলরেখা, এটা একটা চুম্বক বলরেখা দ্বারা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছে বি, আর আধানটিকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে এইভাবে ভি বেগে থিটা কোণে ছুঁড়ে দেওয়া হলো। ভি বেগে, ওটা বেগের অভিমুখ, থিটা কোণে ছুঁড়ে দেওয়া হলো। দিলে ওর গতিপথ কেমন হবে বা গতির প্রকৃতি কেমন হবে সেটা আমরা বুঝবো। আচ্ছা, এখন দেখো, তাহলে এটা লিখতে পারি সুষম চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ। কিন্তু ঘটনাটা কেমন? ঘটনা হচ্ছে আহিত কণাকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো দিকে গতিশীল করা হলো। বুঝে গেল? তাহলে ধরছি কি? দেখো, ধরি আহিত কণাটিকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে ভি বেগে গতিশীল করা হলো। কি হবে ভি বেগে গতিশীল করলে? আমরা আহিত কণার বেগটাকে দুটি উপাংশে বিভাজন করব। কিভাবে? একটি চুম্বক ক্ষেত্রের দিক বরাবর এবং একটি চুম্বক ক্ষেত্রের লম্ব দিক বরাবর। দেখো, আহিত কণার বেগটিকে যদি আমরা
দুটি উপাংশে বিভাজন করি, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক বরাবর উপাংশটির মান হবে ভি কস থিটা। কেন? আমরা পড়েছিলাম যে উপাংশটির সঙ্গে মূল ভেক্টরটি যে উপাংশের সঙ্গে থিটা কোণ করে সেই দিকের উপাংশটি হলো কস থিটা। ফলে বেগের চুম্বক ক্ষেত্রের দিক বরাবর উপাংশটি হবে ভি কস থিটা এবং তার লম্ব দিকের উপাংশটি হবে, অর্থাৎ এই দিকের উপাংশটি কত হবে? এই দিকের উপাংশটি হবে ভি সাইন থিটা, তাই তো? এখন আমরা জানো এই আয়তকণার এই ভি বেগটাকে নিয়ে আর মাথা ঘামাবো না, কারণ আমি বেগটাকে দুটো অংশে ভাগ করে ফেলেছি। একটা অংশ কি ভি কস থিটা, যেটা চুম্বক ক্ষেত্রের দিকে ক্রিয়া করছে, আর একটি অংশ কি ভি সাইন থিটা। এখন ভেবে দেখো, আগের ক্লাসে যেগুলো শিখেছিলাম সেগুলোর সঙ্গে যদি আমরা সম্পর্ক মেলাতে চাই, তাহলে একটু বুঝতে পারছি যে এই ভি কস থিটা বেগটি বা বেগের এই অংশটি বা এই বেগটি কি করছে? আহিত কণার কে চুম্বক ক্ষেত্রের দিক বরাবর গতিশীল করতে চাইবে। কারণ দেখো, বেগের এই অংশটি চুম্বক ক্ষেত্রের দিকে ক্রিয়া করছে, ফলে আহিত কণাটি কি হবে? এই বেগের প্রভাবে চুম্বক ক্ষেত্রের দিকে গতিশীল হবে সরল রেখা বরাবর, আর ওই বেগেই অর্থাৎ ভি কস থিটা বেগে চুম্বক ক্ষেত্রের দিক বরাবর গতিশীল হবে। আর ভি সাইন থিটাটা কি? ভি সাইন থিটাটি চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে। আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুঁড়ে দিলে গতিপথ বৃত্তাকার হয়। ফলে কি হবে যেন, এখানে এই ভি সাইন থিটা উপাংশটি আহিত কণাটিকে চুম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে আবর্তন করাতে শুরু করবে। কেন? যেহেতু ভি সাইন থিটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে। অর্থাৎ আহিত কণার বেগের যে দুটো অংশ পেলাম, একটি অংশ ভি কস থিটা অংশ কি করছে? একটি অংশ ওকে সরল রেখা বরাবর সমবেগে গতিশীল করতে চাইছে, আর একটি অংশ সাইন থিটা উপাংশটি কি করছে? ওকে বৃত্তাকার পথে ঘোরাতে চাইছে। ও এখন কি করবে? ও তো উভয় সংকটে পড়ে গেছে। মানে ওর বেগ যে দুটো অংশ, একটা অংশকে সরল রেখা বরাবর গতিশীল করতে চাইছে, আর একটি অংশকে বৃত্তাকার পথ বরাবর গতিশীল করতে চাইছে। ও এখন কি করবে যেন, ও এই দুই বেগের প্রভাবে দেখবে শৃঙ্খলিত পথ অনুসরণ করবে। শৃঙ্খলিত পথ মানে কেমন? ও বৃত্তাকার পথেও ঘুরবে, সরল রেখাও বরাবর যাবে, দুজনের কথা শুনে চলবে। কিভাবে সেটা সম্ভব? ও দেখবে এই যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ ছিল না, এই দিকটা, এই যে বীর কালো কলম দিয়ে দেখালাম, যেটা আহিত কণাটি বা এই দিকটা তো চুম্বক ক্ষেত্রের দিক, ও এই চুম্বক ক্ষেত্রকে অক্ষ করে এরকম ভাবে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠবে। এই যে এখান থেকে ওর গতিপথটা এরকম হবে, এইভাবে আবর্তন করতে করতে উপরের দিকে উঠবে। এই যে গতিপথ, এটাকে বলা হয় শৃঙ্খলিত পথ। কি বললাম? শৃঙ্খলিত। যেমন আগে বৃত্তাকার হচ্ছিল, সরলরৈখিক হচ্ছিল, শৃঙ্খলিত পথ অনুসরণ করে। কেন? ওই দুটো বেগের প্রভাবে। আমাদের কি বের করতে দেবে? আমাদের এখানে বের করতে দেবে যে আহিত কণাকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে যে কোনো কোণে গতিশীল করলে আহিত কণাটি শৃঙ্খলিত পথ অনুসরণ করে। এটা আমরা বুঝলাম, ঠিক? এবার বলবে যে এই শৃঙ্খলিত পথের পিচ নির্ণয় করো বা শৃঙ্খলিত পথের ব্যাসার্ধ নির্ণয় করো। আগে আমরা ব্যাসার্ধ পর্যায়কাল বের করি, তারপরে শেষে পিচ কি সেটা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, ভি কি করলাম? আহিত কণাটিকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে ভি বেগে গতিশীল করা হলো। বেগের দুটি উপাংশ পাওয়া যায়। বেগকে এরকম ভাবে না লিখে লিখি, বেগকে দুটি উপাংশে বিভাজন করা হলো। বেগকে দুটি উপাংশে বিভাজন করা হলো। আচ্ছা, চুম্বক ক্ষেত্রের দিক বরাবর, চুম্বক ক্ষেত্র ব্র্যাকেটে বি লিখে দিই, চুম্বক ক্ষেত্রের দিক বরাবর বেগ কত হলো? চুম্বক ক্ষেত্রের দিক বরাবর বেগের উপাংশ হলো ভি কস থিটা, তাই না? যা কি করবে? যা আহিত কণাটিকে
চুম্বক ক্ষেত্রের দিকে সমবেগে সরল রেখা বরাবর গতিশীল করবে। কেন? যেহেতু বেগের ওই অংশটি, কোন অংশটি, এই ভি কস থিটা অংশটি চুম্বক ক্ষেত্রের দিকে ক্রিয়া করছে, আর চুম্বক ক্ষেত্রের দিকে ক্রিয়া করায় ও আহিত কণাটিকে চুম্বক ক্ষেত্রের দিক বরাবর গতিশীল করবে। আর ভি সাইন থিটাটা কি হচ্ছে? অপর উপাংশ। বেগের দুটি উপাংশ পাবো বলেছিলাম, তাহলে একটা উপাংশ কি হলো? ভি কস থিটা, যা সমবেগে সরল রেখা বরাবর গতিশীল করছে। অপর উপাংশটি ভি সাইন থিটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করায় এই উপাংশটি কি করবে? এই উপাংশটি আহিত কণাটিকে বৃত্তাকার পথে আবর্তন করাবে। তাই না? অর্থাৎ ভি সাইন থিটা উপাংশটি কি করছে? ওকে বৃত্তাকার পথে আবর্তন করাচ্ছে। ফলে একটা উপাংশ সরল রেখা বরাবর গতিশীল করতে চাইছে, আর একটা উপাংশ বৃত্তাকার পথে ঘোরাতে চাইছে। আমরা বলবো এই দুই বেগের প্রভাবে আহিত কণাটি কি করবে? আহিত কণাটি চুম্বক ক্ষেত্রে অভিমুখকে অক্ষ করে, মানে চুম্বক ক্ষেত্রের অভিমুখ যেদিকে সেটাকে মাঝখানে রেখে ঘুরতে থাকবে, তাই না? ওই জন্য বলা হচ্ছে অক্ষ করে শৃঙ্খলিত পথ অনুসরণ করে। একে ইংরেজিতে হেলিক্যাল পথও বলে, অর্থাৎ যে কোনো কোণে ছুঁড়লে শৃঙ্খলিত পথ অনুসরণ করে। এখন এই যে শৃঙ্খলিত পথ অনুসরণ করছে, এই পথের ব্যাসার্ধ কত? এই জায়গাটি বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আরটা কত? সেটা আমরা নির্ণয় করব। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? আমরা আগের দিন পড়েছিলাম যে আহিত কণাটিকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুঁড়ে দিলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হয়। দেখো কত, এখানে লিখে আর সমান পড়েছিলাম এম ভি বাই কিউ বি, আর পর্যায়কাল শিখেছিলাম 2 পাই কিউ বি বাই এম। এটা আমরা শিখেছিলাম আগের দিনের ক্লাসে, তাই না? পর্যায়কাল। ফলে এটা কখন? যখন আহিত কণাটিকে, একটু বক্সের মধ্যে রাখি, যখন আহিত কণাটিকে চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুঁড়ে দিয়েছিলাম। এখন আমরা তার লম্বভাবে ছুঁড়িনি, যে কোনো কোণে ছুঁড়েছি, তাহলে এক্ষেত্রে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? এক্ষেত্রে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? দাঁড়াও, এটা একটু মুছে দিই। হেলিক্যাল পথ অনুসরণ করে বুঝতে পারলাম বৃত্তাকার পথের ব্যাসার্ধ। দেখো পথের ব্যাসার্ধ কত? আর ড্যাশ দিচ্ছি কেন? কারণ যখন লম্বভাবে ছুঁড়ে দিয়েছিলাম, আগের ক্লাসে শিখেছিলাম এটা, তখন ভি বেগটাই ওকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছিল। এখন কিন্তু ভি বেগটা পুরোটা ঘোরাচ্ছে না, ভি বেগের একটি অংশ, কোন অংশটি? ভি সাইন থিটা অংশটি ওকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। ফলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হবে? দেখো এম ভি এর জায়গায় কত বসে? ভি সাইন থিটা এম ভি বাই কিউ বি, এইটাই ওকে বৃত্তাকার পথে ঘোরাবে। কোন বেগটা? ভি সাইন থিটা। আমি কিন্তু দেখো ভি এর জায়গায় ভি সাইন থিটা বসালাম,
কারণ আগে ঘোরাচ্ছিল ভি বেগটি পুরোটা লম্ব দিকে ক্রিয়া করেছিল, চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছিল। এখন ভি সাইন থিটাটি লম্বভাবে আছে, তাই ভি সাইন থিটা ওকে বৃত্তাকার পথে ঘোরাবে বলে বেগের জায়গায় ভি সাইন থিটা বসালাম। আর যেহেতু বেগের মান পরিবর্তিত হয়েছে, ফলে ব্যাসার্ধ পরিবর্তিত হবে, তাই আমি আর না বসিয়ে এখানে আর ড্যাশ বসালাম, বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো। এবার বৃত্তাকার পথের আবর্তনকাল বা পর্যায়কাল কত? আবর্তনকাল বা পর্যায়কাল কত আসবে? পর্যায়কাল 2 পাই কিউ বি বাই এম একই আসবে। কারণ দেখো, পর্যায়কালের মান, এই যে আয়তকণাটি বৃত্তাকার পথে ঘুরছে তার পর্যায়কালটা বেগ বা ব্যাসার্ধ কোনোটার উপর নির্ভর করে না। যদি আয়তকণাটি একই থাকে আর চুম্বক ক্ষেত্রের মান একই থাকে, তো বি এর মান যদি একই থাকে না, তুমি যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরাও না কেন একই সময় নেবে। মানে ধরো এটি বি চুম্বক ক্ষেত্রে ইলেকট্রনকে গতিশীল করলে, এই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে সময় যা নেবে, এই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে তাই সময় নেবে। কারণ আবর্তনকালের মান বৃত্তাকার পথের ব্যাসার্ধ বা বেগের উপর নির্ভর করে না। এই জন্য এই কম্পাঙ্কটাকে, এই পর্যায়কাল থেকে কম্পাঙ্ক এসেছিল, সেই কম্পাঙ্কটাকে আমরা কি বলেছিলাম? সেই কম্পাঙ্কটাকে আমরা বলেছিলাম সাইক্লোটন কম্পাঙ্ক। শেষিক বস্তু এইটুকুনি আমরা পরিষ্কার হলাম যে চুম্বক ক্ষেত্রের মান যদি একই থাকে, মানে একটি ইলেকট্রনকে কোনো একটি চুম্বক ক্ষেত্রে ছোট হাতের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরাতে বা বড় হাতের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরাতে উভয় ক্ষেত্রে একই সময় নেবে, পর্যায়কাল এক হবে। ফলে এখানে বৃত্তাকার পথে ঘোরাচ্ছিল কোন বেগ? ভি সাইন থিটাটি, অথচ সময় কি নিচ্ছে? আগের মতোই নিচ্ছে, কত? 2 পাই কিউ বি বাই এম। এই হলো পর্যায়কাল, আয়তকণাটি পর্যায়কাল। আমাদের বের করতে বলবে কি? আর একটা পিচ, বৃত্তাকার পথের বা এই হেলিক্যাল পথ যে অনুসরণ করছে তার পিচ কত, পিচ নির্ণয় করতে হবে। পিচটা কি জানো? পিচ হচ্ছে, আমরা জলের বোতলের ছিপি দিয়ে সহজে উদাহরণটা বুঝবো, ঢাকনা দিয়ে। দেখো, জলের বোতলের ঢাকনা যদি এরকম ভাবে পাক দিই, পেঁয়াজ দিই, কি হবে? ঢাকনাটা আস্তে আস্তে নিচের দিকে নামে। বা এরকম ভাবে পেঁয়াজ দিলে কি হবে? ঢাকনাটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। এখন ধরো 3 বার পাক দিলেও পুরোটাই নিচের দিকে নেমে যায়, বা 3 বার পাক দিলে পুরোটাই উঠে আসে। অর্থাৎ আমি বলতে চাইছি, ওই ঢাকনাটাকে একবার পুরোটা আবর্তন করালে, পূর্ণ আবর্তন করালে খানিকটা নিচের দিকে নামবে, তাই তো? ওই যে যতটা নিচের দিকে নামলো একবার পূর্ণ আবর্তনের জন্য, সেটাকে বলা হবে কি? ওর পিচ। যেমন আমি যখন একটা স্ক্রু এখানে দিয়ে টাইট দিয়ে, আমরা স্ক্রুটা একবার পাক দিলে কিছুটা ভিতরে প্রবেশ করে, একবার পূর্ণ আবর্তন করালে ও যতটা রৈখিক গতি সম্পন্ন করে, সেটি হলো পিচ। পিচ আমরা শিখেছিলাম কোথায় যেন? শিখেছিলাম ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল ছিল স্ক্রু গেজের পিচ নির্ণয় করা শিখেছিলাম। অর্থাৎ একবার পূর্ণ আবর্তনে, সার্কুলার স্কেলের একবার পূর্ণ আবর্তনে ও রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে। এখানে পিচ কেন নির্ণয় করতে হবে? দেখো, আহিত কণাটির গতিপথ লক্ষ্য করে দেখো, ও এই বৃত্তাকার পথে ঘুরছে, মানে একবার করে যত পাক খাচ্ছে ও আস্তে আস্তে সামনের দিকে সরে যাচ্ছে, তাই তো? রৈখিক গতি সম্পন্ন হচ্ছে। ও কতটা রৈখিক দূরত্ব অতিক্রম করে একবার পূর্ণ আবর্তনের জন্য, সেটাই হবে পিচ। মানে ধরো ও ঠিক এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এই কলমের সামন থেকে, এখান থেকে এরকম ঘুরে আবার কলমের সামনে আসার পর্যন্ত ও দেখো খানিকটা দূরত্ব অতিক্রম করলো। কেমন? আমি এই সরল রেখাটা, ওই ছবিটা এখানে আঁকছি। ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই সামন থেকে, তো এরকম ভাবে পাক খেয়ে পিছন থেকে ঘুরে আবার এই যে সামনে আসছে, তার জন্য ও যতটা পথ অতিক্রম করলো। দাঁড়াও, হলো না ছবিটা, আরেকবার দেখাই। এই তো এখান থেকে শুনলো, এরকম ভাবে ঘুরে পিছন থেকে ঘুরে সামনে থেকে ঘুরে এই যে উঠলো, এই দূরত্বটাকে কি বলা হবে? রৈখিক দূরত্ব। এটা পিচ। মানে ধরো এখান থেকে যাত্রা শুরু করলে, এই ঘুরলো, ঘুরে পিছনে এলো, আবার এই সামনে, এই যে দূরত্ব যতটা সামনে উঠলো, যে বিন্দু থেকে যাত্রা শুরু হয়েছিল একবার আবর্তনের পর যে বিন্দুতে এলো, আমরা সেই পিচটা নির্ণয় করব। পিচ বের করতে দেয়, পিচটা কত হবে? পিচ বলতে পারি একবার পূর্ণ আবর্তনের ফলে অতিক্রান্ত রৈখিক দূরত্ব। আবর্তনের ফলে অতিক্রান্ত রৈখিক দূরত্ব, এখানে লিখে দিই একটু ছোট করে, তাই না? ফলে কি করতে পারি?
আচ্ছা বলো তো, রৈখিক দূরত্ব বের করা মানে এইদিকে কতটা পথ যাচ্ছে, সেই পথটা বের করতে গেলে আমাকে কি জানতে হবে? জানতে হবে ওই দিকে নিয়ে যাচ্ছে কোন ব্যক্তি, ভি কস থিটাটি। দূরত্ব বের করতে গেলে জানি আমরা গতিবেগ ইনটু একবার আবর্তনের জন্য যে সময় লাগে, গতিবেগ গুণ সময় করলে দূরত্ব আসে। তো কোন বেগটা ওকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, শুরুতেই বলছিলাম ভি কস থিটাটি ওকে রৈখিক গতি সম্পন্ন করায় বা সামনের দিকে গতিশীল করে। তাহলে ভি কস থিটা ইনটু একবার আবর্তনে যে সময় লাগে সেটা টি পর্যায়কাল, এই দুটো গুণ করলে কি আসবে, ও রৈখিক গতি কত দূরে যাবে বা কতটি রৈখিক গতি সম্পন্ন করবে সেটা, বা পিচ। ওই জন্য ভি কস থিটা ইন্টু টি, টি এর মান কত এটা, অর্থাৎ দেখো আমরা বসাতে পারি ভি কস থিটা ইন্টু টি এর মান কত, 2 পাই কিউ বি বাই এম। এখন ভি এর জায়গায় এই যে সমীকরণটা আমরা জানতাম, ব্যাসার্ধের যে সমীকরণ বের করেছিলাম সেখান থেকে ভি সমান বের করে নিতে পারি কি, দেখো তো, ভি সমান আমরা বের করে নিতে পারি আর ড্যাশ কিউ বি বাই আর ড্যাশ কিউ বি বাই এম ভি। এটা আমরা বের করে নিতে পারি কোথা থেকে, না এম ভি সাইন থিটা, তাই না? ফলে আমরা যদি এখানে বসিয়ে দিই ভি, এম ভি আর আসবে না, এম সাইন থিটা আসবে। দেখো কি বের করতে চাইছি, ভি এর মান তো, হ্যাঁ, আর ড্যাশ কিউ বি বাই এম সাইন থিটা। এখানে বসিয়ে দিই, ভি এর মান কত আসছে, ভি এর মান হচ্ছে আর ড্যাশ কিউ বি বাই এম সাইন থিটা ইন্টু এই কস থিটাটা থাকলো ইন্টু 2 পাই, ও পর্যায়কাল এখানে ভুল লেখা হয়ে গেছে, এটা কত হবে পর্যায়কালটা, এম বাই কিউ বি, এখানে কত আসবে এম বাই কিউ বি, ফলে এখানে কত আসবে, এটা উল্টে লিখে ফেলেছি, এম বাই কিউ বি, এখানে বসিয়ে দিই এম বাই কিউ বি পর্যায়কালের রাশিমালাটা। ফলে কিউবি কিউবি কেটে যাচ্ছে, এম এম কেটে যাচ্ছে, থাকছে কি, থাকছে 2 পাই আর ড্যাশ কট থিটা, তাই না? 2 পাই আর ড্যাশ কট থিটা, 2 পাই আর ড্যাশ, আর ড্যাশটা কি, আর ড্যাশটা হচ্ছে ওই যে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এই যে অংশটির ব্যাসার্ধ আর ড্যাশ। ফলে 2 পাই আর ড্যাশটা কি, ওই বৃত্তাকার পথের পরিধি, বৃত্তাকার পথের পরিধি ইন্টু কট থিটা, বৃত্তাকার পথের পরিধি, পথের পরিধি গুণ কট থিটা, এটি হলো কি পিচ, অর্থাৎ একবার পূর্ণ আবর্তনে কতটি পথ যায়, কত রৈখিক দূরত্ব অতিক্রম করবে, এর সেটাই। চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ছুঁড়লে গতিপথ কেমন হলো, পর্যায়কাল কেমন হলো। আচ্ছা পর্যায়কালের সামনে একটু উল্টে লেখা ছিল, এটা সেরে নেবে তোমরা, সেরে দিয়েছি। আর পিচ নির্ণয় করলাম, এই হয়ে গেল আমরা আহিত কণাকে চুম্বক ক্ষেত্রে, সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল করলে গতিপথ কেমন হয়। পরের ক্লাসে আমরা সাইক্লোট্রন যন্ত্র সম্পর্কে জানবো। সাইক্লোট্রন যন্ত্রটি আমাদের পাঠ্যসূচির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরের ক্লাসে দেখা হবে।